স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। একটু আগে বিধানসভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আবারও গুরুত্বপূর্ণ অংশগুলো পরে দেখাবো, তবে এই মুহূর্তে আমি যে প্রশ্নটা বাংলার দর্শকদের করতে চাইছি, আজকে সারা দিনে তৃণমূলের দুই শিবির যেভাবে বিধানসভায় একে অপরকে খিস্তি খেউর করা থেকে, হাতাহাতি করা থেকে চরম অসভ্যতা করলো, 21শে জুলাই তৃণমূলের দুই শিবির, কেউ বলে চটি চাটা, কেউ বলে বালিশ চাটা, সেই দুই শিবির যেভাবে একে অপরকে গালাগাল দিয়ে তীব্র আক্রমণ করলো এবং ভদ্রতার সমস্ত সীমা লঙ্ঘন করে গেল, তাতে একটা বিষয় স্পষ্ট, আজ রাজনীতিতে তৃণমূলের দুই শিবিরের কাছে কোনো লিমিট রইল না। একে অপরকে ছোট করার জন্য, একে অপরকে আক্রমণ করার জন্য যা ইচ্ছা করছে। কিন্তু এরও মধ্যে পিসি ভাইপোর তৃণমূলের কল্যাণ আর কুণাল, দুই রত্ন, তারা দুজনে সাসপেন্ড হলো। সেই ব্রেকিং নিউজও আমি একটু পরে দেখাবো। একজন লোকসভা থেকে, একজন বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো। বাংলার মানুষ প্রশ্ন করছে যে হঠাৎ করে পিসির তৃণমূল, পিসি ভাইপো তৃণমূলের নেতারা এই চরম পর্যায়ে অসভ্যতামি করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেজে দাঁড়িয়ে সরাসরি অপমান করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন? আসলে পিসি ভাইপোর জেল যাওয়া নিশ্চিত বুঝে গিয়ে পিঠ টান দেওয়ার নতুন উপায় খুঁজছেন তৃণমূলের, অর্থাৎ পিসি ভাইপো তৃণমূলের নেতারা। কিশলয়ের অগ্নিবাণের পোল কোশ্চেন প্রথমেই আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিশলয়ের প্রশ্ন। আপনারা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ নাই উত্তর দিতে পারেন। গারদে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ সব চোরেরা, এবং তাই জন্য কি পিসি ভাইপো তৃণমূলের নেতারা নতুন নতুন পথ খুঁজছেন তৃণমূল থেকে পালানোর? রিজাইন করতে পারছেন না, বলতে পারছেন না, তাই ওপেনলি মমতা বন্দ্যোপাধ্যায়কে, পিসিকে স্টেজে দাঁড়িয়ে চারটে গালাগাল দিয়ে নেমে যাচ্ছেন যাতে পিসি নিজেই সেই নেতাকে সরিয়ে দেন। আসলে এটা কি নিশ্চিত হয়ে গিয়েছে যে পিসি এবং ভাইপো জেলে যেতে চলেছে, আর সেটা কি বুঝে গিয়েছেন কালীঘাট তৃণমূলের নেতারা? আপনারা এর উত্তর দেবেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই উত্তরের সেই পোলের রেজাল্ট আমি শোয়ের শেষে দেখাবো। এবার কিশলয়ের অগ্নিবাণের আজকের প্রথম ব্রেকিং নিউজ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা থেকে টাটা বাই বাই, কিছুদিনের জন্য, এই বাদল অধিবেশনের জন্য সাসপেন্ডেড। লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি। তৃণমূলে থাকাকালীন এনসিপিআই সাংসদদের সঙ্গে অসভ্যতা, মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় কথা। গত মাসেই অধ্যক্ষকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। কল্যাণকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। সংসদে বিশৃঙ্খলার জন্য সাসপেন্ড করা হলো কল্যাণ ব্যানার্জিকে। গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি একটু পরে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামক যে আইনজীবী রয়েছেন, এবং সেই আইনজীবী নানা সময় কখনো ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন, কখনো লোকসভায় দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে চু কিতকিত খেলেছেন, কখনো পাক অধিকৃত কাশ্মীরকে পাক অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর বলে গোটা দেশের মানুষকে অপমান করেছেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো কিভাবে, সেই ভিডিওটা প্রথমেই দেখুন। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। इस पर तुरंत कार्यवाही के लिए मैं माननीय संसदीय मंत्री जी श्री अर्जुन राम मेघवाल जी को प्रस्तुत करने के लिए आग्रह करता हूं। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी, जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है, और
और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। आज কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার সঙ্গে প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন মদন মিত্র। মদন মিত্র তৃণমূল বিধায়ক কামারহাটির আমার সঙ্গে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মদন মিত্রর সঙ্গে রাজনীতি করেছেন। আমি মদন মিত্রকে কিশলয়ের অগ্নিবাণে স্বাগত জানাচ্ছি। আমি কিশলয় মদনদা, আপনাকে আমার প্রথমেই স্পষ্ট ভাষায় প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড হয়ে গিয়েছেন কারণ মহিলা সাংসদদের সঙ্গে, নিজের দলের সাংসদদের সঙ্গে অসভ্যতামি করেছেন, গালাগাল করেছেন, তাই জন্য সাসপেন্ড হয়েছেন। আপনার প্রথম প্রতিক্রিয়া? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে প্রথমেই একটা গোলমাল হয়ে গেছে যে নিজের দলের নাকি এই দল ওই দল, দুটো আলাদা দল। সেই সময় সম্ভবত নিজের দলের ছিলেন। একটু কোথাও একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের থেকে একজন যুবক হিসেবে আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে সম্মান, যে অস্মিতা দেখেছি, আমাদের এখানে মহিলাদের একটা আলাদা সম্মান সারা দেশেই আছে। পশ্চিমবঙ্গেও মহিলাদের আমরা বিশেষ সম্মান করি। সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে আমি তো ওখানে ছিলাম না, এক্স্যাক্ট কি হয়েছে বা কি দেখেছি জানি না, তবে কোনো মহিলাকেই কাউরি অপমান করা উচিত নয়। বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ, আমরা যদি মহিলাদের অপমান করি তাহলে নতুন যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা আমরা ককরোচ বলছি, জেঙ্গি বলছি, তারা কি শিখবে? ফলে আমার মনে হয় এটা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এটা ঠিক হয়নি। মদনদা, আপনি যখন আপনি তৃণমূল সদ্য ছেড়েছেন, মানে আপনি তৃণমূলে রয়েছেন, সরি আপনি তো তৃণমূলেই রয়েছেন মদনদা, কিন্তু আপনি ঋতব্রত তৃণমূলে রয়েছেন। যখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূলে ছিলেন তখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল, মহুয়া মিত্র অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্টকে অপমান করার ভিডিও ভাইরাল হয়েছিল, চু কিতকিত খেলার ভিডিও ভাইরাল হয়েছিল লোকসভায়। সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কি আপনি তখনও আওয়াজ তুলেছিলেন মদনদা? দলের ভেতর হয়তো তুলেছিলেন, বাইরে আমরা হয়তো জানতে পারিনি। অ্যাকচুয়ালি কল্যাণকে বাইরে থেকে যেরকম দেখে মনে হয়, কল্যাণ এক্স্যাক্টলি ঠিক সেরকম নয় বলেই আমার ধারণা। ও একটু হাইপার আছে, চট করে ও টেম্পার লুজ করে ফেলে, বাট আদারওয়াইজ হি ইজ অ্যান অ্যাসেট টু এ পার্টি, এইটুকুন আমি বলতে পারি। অ্যাসেট টু আ পার্টি বলছেন মদনদা। মদনদা, আপনি অনেক সিনিয়র রাজনীতিবিদ, আমি অনেক জুনিয়র আপনার চেয়ে, এবং আমি একদম মানে সাংবাদিকতায় তরুণভাবে আমি কাজ শুরু করেছি, কিন্তু আমি এইটুকু বলতে বাধ্য হচ্ছি মদনদা, যে আজকে যেভাবে 21শে জুলাই বলুন অথবা আজকে বিধানসভায় যেভাবে মারপিট হাতাহাতির পর্যায়ে পৌঁছলো তৃণমূলের দুই পক্ষ, তাতে দেখে লজ্জা লাগছে মদনদা। বাংলার মানুষ এই নিয়ে প্রশ্ন করছে, এই পর্যায়ে কেন নিয়ে যাওয়া রাজনীতিটাকে? আমি এই ব্যাপারে আপনার সঙ্গে 100% একমত। ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছি। আমরা যারা রাজনীতি করি, বহু রিসার্চ পেপার আছে, বহু ডক্টরেট করার সাবজেক্ট আছে, যেখানে পলিটিশিয়ানদের থেকে 2 পাতা 1 পাতা তাদের স্পেশাল ইন্টারভিউ করাতে হয়। পলিটিশিয়ানদের থেকে যদি ইন্টারভিউ নিয়ে তাদের স্পেশাল ডিগ্রি দেওয়া হয়, সেক্ষেত্রে পলিটিশিয়ানদের কখনোই এমন কোনো ব্যবহার করা উচিত নয় যেটা দেখে তাদের পরবর্তী প্রজন্ম বা সমাজের যারা অন্যান্য অঙ্গে আছে, মানে যারা পলিটিক্যাল এই রাউন্ড টেবিলটার মধ্যে নেই, তাদের কাছে এটা খুবই লজ্জার। কিন্তু একই সঙ্গে এটাও বলি, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, কিছু হলেই সব বেটাকে ছেড়ে পলিটিক্সের লোকটাকে ধর, যত বদনাম যত কিছু, সত্য হোক মিথ্যে হোক, আগে পলিটিক্সের, এটা বোধহয় একই সঙ্গে
আলোচনা করলে দুরকমই আলোচনা করা উচিত। পলিটিক্যাল রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান তাদের যথেষ্ট সতর্ক হয়ে চলা উচিত, কারণ তাদের মনে রাখতে হবে আমার দুটো চোখ, আমি দুটো চোখ দিয়ে দেখছি, কিন্তু কয়েক কোটি চোখ, কয়েক লক্ষ চোখ তারা কিন্তু আমার উপরে নজরে আছে। আই অ্যাম অল টাইম আন্ডার সার্ভিলেন্স। আবার একই সঙ্গে কিছু হলেই বলবে হবে না, পলিটিক্যাল ছেলে দোর যত বাজে লোক পলিটিক্স করে, এই যে একটা ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটাও খুব ভালো হচ্ছে না। হাউএভার আই কন্ডেম। ঠিকই মদন দা, কিন্তু আমি এখান থেকেই বলি 100 কোটি চোখ যে আপনাদের দিকে থাকে সে তো বটেই, তার একটা উদাহরণ হচ্ছে মদন দা যে আপনি যে ঋতব্রতকে ধর্ষক বলেছিলেন সেই ঋতব্রতর পক্ষে এখন আপনি আছেন। এবার যখন আপনাকে প্রশ্ন করা হলো এই নিয়ে, আপনি একটা ভাইরাল ভিডিও দেখলাম তার উত্তরে বলছেন যে ওই বাড়িটা রং করছে ও তো ধর্ষক। তো এই 100 কোটি চোখ যে আপনার দিকে রয়েছে মদন দা, এইসব মন্তব্যের জন্য তো তারা প্রশ্ন করছে আপনাকে। অ্যাকচুয়ালি আমি এইটাই বলতে চেয়েছিলাম যে ধর্ষণ কয় প্রকার ও কী কী, কারণ ওই ধর্ষণটা তো আমরা দেখিনি। আমরা ধর্ষণটা বাদ দিয়ে একটা পোর্শন কি দেখেছিলাম, ও বোধহয় কিছু মুখ টুক দিয়ে করছে, সিগারেট খাচ্ছে বা কিছু করছে, আমি বলতে পারবো না, আমি পুরো ভিডিওটা দেখিনি। তো না দেখে এক্স্যাক্টলি আমি ধর্ষণ কয় প্রকার ও কী কী এবং ধর্ষণ কাকে বলে, কোনটা ধর্ষণের আওতায় পড়ে। ধর্ষণ তো একটাই প্রকার হয় আমি জানি মদন দা, নির্যাতন মানে খুবই নিন্দনীয় একটা জিনিস ধর্ষণ, তার কয় প্রকার কি কি, আবার কি ধর্ষণ মানে তো ধর্ষণ হয় মদন দা, উইলের এগেইনস্টে গিয়ে যদি কিছু করা হয় সেটাকে ধর্ষণ বলে মদন দা। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলছি। সেখানে এক্ষেত্রে কি হয়েছিল সেটা তো আমরা জানি না, বা কেউ বলেছেন, তিনি কোনো একজন মহিলা বলেছেন। আরেকটা কথা বলি, আমি ঋতব্রত তৃণমূল করি না, আমি তৃণমূল কংগ্রেসই করি। এখনও অবধি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। এই মুহূর্তে আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন অরূপ রায় এবং ঋতব্রত হচ্ছেন বিরোধী দলনেতা। তো আমি যদি অফিসিয়ালি এখনো কোনো পার্টি করি, তাহলে এখনো আই ডু অ্যান্ড ওয়ার্ক আন্ডার দ্য এজিস অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দ্যাট ইজ AITC। যার জন্যে আমরা বলতে কতক্ষণ পারবো না, সবটাই কিন্তু আমাদের সংখ্যাধিক্য যাদের সঙ্গে আছে, অর্থাৎ ঋতব্রতদের সঙ্গে, তাদেরই পারমিশন নিয়ে চলতে হয়। হ্যাঁ, তবে আমি মেন্টালি, মানসিকভাবে আমি নিজেকে আমি সরিয়ে নিয়েছি অনেকটাই, ঠিক কথা সরিয়ে নিয়েছি, কারণ আমার অনেক কিছু ভালো লাগছিল না। মদন দা, আপনি সবার পাশে দাঁড়ান, মানুষের সাহায্য করেন, এই সমস্ত কিছু আমরা জানি, কিন্তু কথা হচ্ছে আপনি যখন ঋতব্রতকে ধর্ষক বলেছিলেন, আপনি এই কয় প্রকার ও কিকির মধ্যে কোনটা ভেবেছিলেন বা কোনটা জানতেন? এক্স্যাক্টলি এখন আমার মনে পড়ছে না, আমার একটু অ্যালজাইমার প্রবলেম হয়েছে একটা অসুখ থেকে, আমি কি বললাম, কি বলেছিলাম, কি পার্সপেক্টিভে একটু ভুলে যাচ্ছি, বয়স হচ্ছে তো। না না মদন দা, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি, কিন্তু এইগুলো কি মনে আছে নোংরামির বিরুদ্ধে, হ্যাঁ, অসভ্যতার বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দাদা, কন্টিনিউ করুন। বলছি আমি চাই পলিটিশিয়ানরা সবাই, মানে পলিটিশিয়ানরা সবাই চার্চিল হবে, বার্নার্ড শ হবে, শেক্সপিয়ার হবে, রোমানাল হবে, রবীন্দ্রনাথ হবে, এরকম আমি সুভাষ বোস হবে, গান্ধী হবে, তা আমি বলছি না, কিন্তু আমাদের একটু ভেবেচিন্তে চলা উচিত যে বহু লোক আমাদের দিকে তাকিয়ে আছে, তারা যদি দেখে একজন ধর্ষণ, যাকে আপনি ধর্ষক বলছেন, আপনি সেই জাতের একজন মাতাল ধর্ষক রাস্তায় নোংরামি করছে, তার মনে যেটা উদয় হবে, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের প্রত্যেকটা পদক্ষেপ মেপে ফেলা উচিত। হ্যাঁ, বদনাম হতেই পারে, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু বদনামটা এমন না হয়
যে বদনামটা চিরকালের জন্যে একটা মানুষের কাছে দৃষ্টনীয় হয়ে থাকবে। হ্যাঁ। এবং আমি আপনাকে বলছি যে আমার জীবনে বেশ কিছু ঘটনার পরে হ্যাঁ। আমি কিন্তু খুব সাবধানে ব্যক্তিগতভাবে চলার চেষ্টা করি। ঠিক। এবং যখন বিধানসভায় যাই বা কোনো জায়গাতেই যাই, আমি চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, যাতে অন্তত আমায় দেখেও 5টা মানুষ অন্তত বলে যে সব পলিটিশিয়ান খারাপ না, অন্তত 2-4 জন পলিটিশিয়ান ভালো আছে, তার মধ্যে মদন মিত্র একজন। বেশ, মদনদা 1998 থেকে সম্ভবত কিংবা তারও আগে থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক আপনার কেরিয়ার, এবং সেই কেরিয়ার চলতে চলতে 2011-এ ক্ষমতা আসা, আপনার মন্ত্রী হওয়া, এবং তার পরবর্তীকালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও প্রথমে আপনার বিভিন্ন বাইট আমরা বারবার শুনিয়েছি, যেখানে আপনি বলছেন যে আমি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বো না, বা আমি উল্টো দিকে ঋতব্রত তৃণমূল তখনও যখন আত্মপ্রকাশ করছে আপনি তাদেরকে অ্যাটাক করেই কথা বলতেন। হঠাৎ করে ইডি সিবিআই আপনার পরিবারকে ডাকার পরের দিন আমরা দেখলাম আপনি মানে ক্যাম্পটা চেঞ্জ করে নিলেন। আমি বলছি না দুটোর মধ্যে কোনো কানেকশন আছে, হয়তো নেই, কিন্তু এই মানে কিসের অনুপ্রেরণাটা কিসের এলো হঠাৎ করে, সেটা বাংলার মানুষ জানতে চাইছে। আপনাকেও আমি এ কথা বলবো না। হ্যাঁ, না, অনুপ্রেরণা কিছুই নয়। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ত্যাগ করে আমি যখন এই 21শে জুলাই মিছিলকে কেন্দ্র করে আমি গান্ধী মূর্তির তলায় আসি, তখনও কিন্তু আমার কাছে কোনো চিঠি আসেনি বা ইডির কোনো চিঠি পাইনি। ফলে আমি তো সর্বজ্ঞ বা হাত দেখা জানি না, যে আমি জানতাম না যে আমায় ডাকবে। ডেকেছে, যাব এবং আমার সমস্ত রকম সহযোগিতা করব। কিন্তু কোনো রকম যদি ব্যক্তিগত সুযোগ নেওয়ার জন্যই করতাম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে যখন জেলে যেতে হয়েছিল একটা অত্যন্ত ভারতবর্ষের সর্বপ্রথম পনজিস কেসে, সেই সময় আমি 4-5টা কথা বলে বেরিয়ে আসার চেষ্টা করতে পারতাম। আমি কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা দল কাউর থেকে কোনো সুযোগ বা কোনো কিছুর কোনো বিনিময়ে কোনো ফায়দা তোলার চেষ্টা করিনি। বাট এভরিথিং ইজ ডেস্টিন, এভরিবডি হোয়াটএভার ইট ইজ, আমরা সবাই ডেস্টিনির মধ্যে রয়েছি। এটা ঘটনা চক্রে কোইনসাইড করে গেছে। However, I can't agree, I do not agree যে ইডির কারণে আমায় চলে আসতে হয়েছে। বেশ, বুঝলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমার স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, তাদের কাছে যাওয়ার আগে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি বলছেন ভাইপো আপনাকে খুনের চক্রান্ত করেছে, চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় সুপারি টুপারি দিয়ে বেড়ায় ভাইপো। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, মানে এর বিরুদ্ধে যদি সত্যিই সে সুপারি দিয়ে থাকে, আপনি যদি কয়েকদিন আগেই কথা বলতেন বা তথ্য দিতেন, তাহলে অনেকের তো প্রাণ বেঁচে যেত। মদনদা, আপনি একটু লেট করে ফেললেন। না, আমি তা বলিনি। আমার চিঠিতে আমার কথা যদি ভালোভাবে দেখেন, আমি বলেছি এত কম বয়সী একটা ছেলে, সে এত অ্যাগ্রেসিভ, এত আক্রমণাত্মক এবং সবসময় এত উগ্র থাকে, যেন মনে হয় যে ও সুপারি দিতে পারে, খুন করতে পারে। দিস ইজ সুপারি দেয় আপনি বলেন, দিতে পারে বলেছেন। খুন করেছে বা সুপারি দিয়ে কাউকে মারিয়েছে। আপনাকে তো খুনের চেষ্টা করেছে, আপনি বলেছেন। বলেছি দিতে পারে, রাইট, এক্স্যাক্টলি। কারণ ওর অ্যাটিটিউডটা, আমাকে অভিষেক খুনের চেষ্টা করেছে বলিনি, আমি বলেছি আমায় খুনের চেষ্টা করা হয়েছে। আচ্ছা, অভিষেক করেছে, আমি ভালো করে দেখবেন। এবং আমার উকিল তৈরি করছে চিঠিটা, কারণ 10 কোটি টাকা দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। তার থেকে আমি ওই 65 তলা বাড়ির ছাদ থেকে লাভ মেরে দেবো। আমি কোত্থেকে 10 কোটি টাকা দেবো? এইটুকুন আমি বলতে পারি। আমি বলেছি যে অভিষেকের এই উগ্রতা, এই আক্রমণাত্মক ভঙ্গি, এটা ভালো নয়। এবং ওকে দেখলে মনে হয় ও বোধহয় সুপুরি দিতে পারে, দিস ইজ নট ফেয়ার। না, আপনার উপর যে অ্যাটাকগুলো হয়েছে সেইগুলোর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থাকতে পারে কি আপনার সন্দেহ বা মনে হয় কিছু? আপনার কি সন্দেহটা আছে? আপনি এতদিন রাজনীতি করছেন, আপনি তো বুঝবেন, আপনার তো এক্সপিরিয়েন্স আছে, মানে আপনার কি কোনো কানেকশন দেখতে পাচ্ছেন? আমার কাছে প্রমাণ যদি না থাকে, না সন্দেহর কথা না, প্রমাণ যদি না থাকে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার ওপর আক্রমণে অভিষেকের যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, সেভাবে কিন্তু অভিষেক বা আমার দল এগিয়ে আসেনি।
আচ্ছা, মানে আপনাকে ডিফেন্ড করতে, কিন্তু অভিষেক কিন্তু আপনার নামে একটা ডিফেমেশন বা কিছু একটা মামলা টামলা করে দিয়েছে। আপনি কেন হ্যাঁ কেন আপনি এইসব বলেছেন সেই নিয়ে একটা মনে হয় পাল্টা মামলা হয়েছে আপনার উপর, আবার ও ভাইপো করেছে মামলাটা। না সে তো আছে, হ্যাঁ আপনি মামলা করেছেন, আমি উত্তর দেব। আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনি কিছু বললে আমি তার উত্তর দেবো না? আপনার কাছে যেমন একটা কথা আছে, আমার কাছেও তো কথা আছে। ল উইল টেক ইটস ওন কোর্স। বেশ, মদন মিত্র ছিলেন আমার সঙ্গে, অনেক ধন্যবাদ মদন। হ্যাঁ সন্দেহ নেই, হ্যাঁ বলে দেন। অভিষেকের আচরণ হ্যাঁ। আমাকে যথেষ্ট, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আচরণ আপনাকে যথেষ্ট, শেষ করে নিন স্যার সেন্টেন্সটা, যথেষ্ট। না, আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। আচ্ছা। এবং অভিষেকের পাশ থেকে সরে এসে আমি এখন নিজেকে খুবই আনন্দে এবং মনের আনন্দে খুশিতে আছি। সব সময় একটা ওই জুজুর ভয় আর অমুক হবে তমুক হবে, এই যে একটা থ্রেটনিং অ্যাটিটিউড, তার থেকে আমি বাইরে চলে এসেছি। এখন আপনি তাহলে ও লাভলি আছেন নাকি মদন দা? এখন তাহলে ও লাভলি বলতে পারছেন? হ্যাঁ একদম, হ্যাঁ নিশ্চয়ই। এবং ওলাভলি তো বলতেই হবে, কারণ মদন মিত্র হলদে রঙের জামা পরে রিপাবলিকে বসে পড়েছে, তার মানে তো গোটা ব্যাপারটাই ও লাভলি। অসাধারণ, অনেক ধন্যবাদ মদন দা। মদন মিত্র আমার সঙ্গে ছিলেন, ও লাভলি বলেই শেষ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তিনি খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন এবং তাই জন্য এখন বলছেন যে আমি বলিনি অভিষেক খুন করায়, কিন্তু আমার মনে হয় ওকে দেখে যে ও সুপারিটাও দিতে পারে, বিস্ফোরক মন্তব্য করলেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস ধর, বিজেপি বিধায়ক সোনারপুর উত্তরের। আমার সঙ্গে রয়েছেন অব্র সেন, বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার আইনজীবী, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, অ্যাডভোকেট নবনীতা চ্যাটার্জি আইনজীবী। আমি দেবাশিস দাকে দিয়ে শুরু করি। দেবাশিস দা, একদিকে মদন মিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে মনে হয় ও সুপারি দিতে পারে, অন্যদিকে আজকে আমি একটু পরেই বাইটটা শোনাবো, মুখ্যমন্ত্রী বিধানসভায়, আপনি সম্ভবত তখন উপস্থিত ছিলেন, বলছেন যে ওই ছোঁড়া প্রতিষ্ঠিত চোর, সব ব্যবস্থা হবে। তো এই পিসি ভাইপো জেলে যাবে এটা নিশ্চিত বুঝেই কি এখন কল্যাণ কুণালো পিট্টান দেওয়ার নতুন পথ খুঁজেছে, তাই জন্য অসভ্যতামিটা বাড়িয়ে দিয়েছে? বলুন স্যার, দেবাশিস ধর। দেখুন, ওই ডুবন্ত জাহাজে কেউই থাকতে চায় না। ডুবন্ত জাহাজ থেকে একে একে দেখবেন যারা যারা রয়েছে সবাই হয় বিভিন্ন অবলম্বন নিয়ে বেরিয়ে যেতে চায়, বা লাস্টে ইঁদুর যারা থাকে তারাও ওখান থেকে লাফ মেরে চলে যায়। এই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মোডাস অপারেন্ডিটা যদি দেখেন আপনি, মমতা ব্যানার্জি নিজেই বলে গেছেন এতদিন যে 294টা কেন্দ্রে উনিই প্রার্থী, দলে উনি সব, বাকি মানে ওনার অনুপ্রেরণা ছাড়া কিছুই হয় না, এবং উনি ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিন কিছু করতেও দেননি। উনি সাকসেসার কাকে করেছিলেন? অভিষেক ব্যানার্জি। মোটামুটি 2014-তে রাজনীতিতে আসা, 16 থেকে মোটামুটি যত কিছু দুর্নীতির যে বিষয়বস্তুগুলো ছিল, কয়লা, বালি, পাথর, গরু, যত রকম মানে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে টাকা তোলা, চাকরি থেকে টাকা তোলা, ওটা গিয়ে পিকে গিয়ে পৌঁছয়। মোটামুটি 2011 থেকে যদি আপনি 16 অবধি এই প্যাটার্নটা দেখেন, সেই সময়ের দুর্নীতির প্যাটার্ন আপনি কিন্তু যেটা মানে ওই জিনিসটা অনেকটা মানে ওই সময়টা কিন্তু খুঁজে পাবেন না, অনেক কিছুই খুঁজে পাবেন না, তখন দলটা অন্যভাবে চলতো। এবং ওই সময় তো আমি সরকারে কিছুটা মানে চাকরি করেছি, তো এইভাবে মানে ইনস্টিটিউশনালাইজড মানে ক্রাইম তখনও কিন্তু ঢোকেনি, এবং এইভাবে আমি প্রশ্নটা করছি যে আজকে আমি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে সাসপেন্ড হয়ে গেল, গতকাল দেখলাম একটা অসভ্যতা স্টেজের ওপরে দাঁড়িয়ে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলে নেবে চলে গেল, আজকে কুণাল ঘোষও দেখলাম সাসপেন্ড হয়ে গেল, খানিকটা যেন ইচ্ছে করেই টেনে মানে এমন একটা ব্যবহার করলো যে তাকে বের করে দিতে হলো। আমি বলছি এরা কি পথ খুঁজছে, এই দলটা আর থাকার কোনো উপায় নেই ভেবে পথ খুঁজছে, এটা কি নতুন ধান্দাবাজি মনে হচ্ছে দেবাশিস দা? সেটাই আমি শেষ করছি। দেখুন, কেউ পৃথিবীতে এত বোকা নেই যে চুরি করলো মানে চুরিটা শেখালো, পুরো তার নেটওয়ার্কিং সিস্টেম করে পুরো জিনিসটা চালালো, মাঝখানে কিছু বোড়ে মাঝখানে ছিল যাদের দিয়ে ইউজ করি এটা করেছে,
তাও সেই দোলা সেন একদম খোলাখুলিভাবেই গিয়ে বলে দিয়েছিল আসানসোলে গিয়ে 75-25-এর থিওরি, তাও 25টা সকলের মধ্যে ডিভাইডেড হয়েছে। আর জেল খাটলো কারা দেখুন এখনো অবধি, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ছাড়া মোটামুটি তৃণমূলের প্রথম সারির অনেকেই, মানে যারা একদম কাছের লোক, ইয়ের লোক, সমস্ত লোক কিন্তু জেল খেটে নিয়েছে। এই যে বারে বারে কে চায় বলুন তো যে তারা গিয়ে জেল খাটবে আর এরা গিয়ে মানে সমস্ত কিছু ভাগও নেবে এবং যখন যখন যাকে যাকে বলি দেওয়ার প্রয়োজন পড়বে সেই বলিটাও তাদেরকে দেবে। তো এই সিস্টেম আমার মনে হয় মানে এটা যতক্ষণ মানে তৃণমূল ক্ষমতায় ছিল ততক্ষণ ভয় দেখিয়ে ভক্তিতে হোয়াট এভার এই জিনিসটা বেশিটাই ভয় দেখিয়ে যারা যারা বিরোধিতা করেছে তাদের প্রত্যেকের এগেনস্টে কী কী হয়েছে সবাই দেখেছেন। এই যেদিন হেরেছে সেদিন থেকে সবাই এটা বুঝতে পেরেছে যে এদের সঙ্গে যদি থাকি আমাদের জেল যাত্রা নিশ্চিত। কোনো না কোনোভাবে এরা চেয়েছে যে এইখান থেকে বেরিয়ে আসতে এবং নিজেদের সংস্রবটাকে একেবারে ওখান থেকে মুছে ফেলতে। যদি না করে এটা তাহলে সেই যে পরবর্তীকালে তার এফেক্ট হতে পারে সেটা খুবই ভয়াবহ হতে পারে। এবং যা যা করিয়েছে, আমি এখনো আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যা এখনো আপনারা দেখেছেন যা বেরিয়েছে সম্ভবত 25% জিনিসও এখনো মার্কেটে বেরিয়েছে, 75% এখনো সিনেমার এখনো বাকি অংশটা বাকি আছে। এই 75% যখন বেরোবে মানে কি ভয়ানক সেটা হতে পারে সেটা মানে চিন্তাভাবনার বাইরে। লাস্টে এটা বলে শেষ করছি, যেমন কলেজের বা বিভিন্ন ইয়েতে দেখেছেন যে ওই এক একটা করে গেস্ট রুম খোলা হচ্ছে, কি কি বেরোচ্ছে, সেরকম যখন গভর্নমেন্ট তো এখনো পুরোটা দেখে উঠতে পারেনি, যখন প্যান্ডোরা বক্স খুলবে তখন যে কি কি বেরোবে সেখান থেকে এবং কিভাবে ফান্ড ডাইভারশন হয়েছে, এই যে এতদিন যে ক্যাগের রিপোর্টে যেগুলো সেগুলো এখনো বেরোয়নি, মানে পিকচার আমি বাকি এইখান থেকে দেবাশিসদার বক্তব্য থেকে কিশলয় অগ্নিবাণের আমি প্রথম প্রশ্ন নিয়ে বাকি অতিথিদের কাছে যাচ্ছি। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ ফুল স্ক্রিন আমি নিতে বলবো। যে প্রশ্ন আমি করছি, হঠাৎ করে কল্যাণ, কুণাল, এদের বেয়াদপিটা, এদের এই বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো কেন? ইচ্ছে করে কি দল ছাড়তে চেয়ে হঠাৎ করে এই সমস্ত কিছু বেড়ে গিয়েছে? আজকে দুজনেই সাসপেন্ড হয়েছে, একজন লোকসভা থেকে একজন বিধানসভা থেকে। মানে এদের স্বভাবজাত নাকি পরিবর্তন হয়ে এখন দল ছাড়ার নতুন উপায় খুঁজেছে? বলুন। আমি যাব, আমার সঙ্গে সুদীপ্ত সরকার রয়েছেন, যেহেতু এর আগে তৃণমূলকে সমর্থন করতেন, এই নেতাদেরও সম্ভবত কাছ থেকে দেখেছেন। কি মনে হচ্ছে কি এরা কি, আপনিও মানে এই দল ছাড়ার নতুন পথটা কি কেউ নতুন উপায় বাতলে দিয়েছে? এটা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত? বলুন সুদীপ্তদা, 30 সেকেন্ডস। দেখুন, কল্যাণদাকে আমরা যতদূর জানি কল্যাণদা একটু হট টেম্পার্ড, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো এবং উনি খুব মানে পরে যখন ওনার রাগটা কমে যায় উনি সবার সাথেই ভালো করে কথা বলে। এখন ওই হট টেম্পারের সুযোগ নিয়ে অনেকেই ওনাকে কুকথা বলে দেয়, যার কারণে হয়তো উনিও ওভার রিঅ্যাক্ট করে দেয়। কিন্তু এখন দেখা উচিত যে যেটা ঘটনা, যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে সেই অ্যালিগেশনটা কল্যাণদা নিজে একজন আইনজীবী, আইনটা আমার থেকেও অনেক ভালো বোঝে, অনেক সিনিয়র লয়ার। উনি জানেন যে ওটা সংসদের ভেতরে হয়েছে কি সংসদের বাইরে হয়েছে কি হয়েছে, সেটা উনি লয়ার হিসেবে উনি নিশ্চয়ই সেটাকে অ্যাসেসমেন্ট করবে এবং তার যথাযুক্ত জবাব দেবে। কিন্তু আমার কথা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি কয়েকটা ভিডিও দেখাতে চাই। আপনি বলছেন একটু হট টেম্পার মাঝে মাঝে এরকম হয়ে যায়, কিন্তু এগুলো যথেষ্ট সম্মানজনক কোনো ব্যক্তির পক্ষে করা বলে আমার মনে হয় না। আমি পার্সোনালি চিনি না, আমি থার্ড পার্সন হিসেবে বলছি। আপনি এগুলো দেখুন একটু স্যার, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি। অ্যালিগেশন ওনার বিরুদ্ধে, অ্যালিগেশন নয়, আমি দেখাচ্ছি, এটা তো ভিডিওর মধ্যে আবার অ্যালিগেশন কি করা হয়, স্পষ্ট দেখা যাচ্ছে উনি কি বলছেন। আমি একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ন্যাচ সহ কয়েকটা ভিডিও যেগুলো আমরা কম্পাইল করেছি ওগুলো দেখিয়ে, বাকি তিনজন এখনো বলেননি তাদের কাছে আমি পরপর যাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, কখনো এটার অডিও যদি একটু আপ করা যায়। चू कित कित में चू धरा 400 में कित 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 चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 অপরের কাছে
কাছে যাই। অব্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিহেভিয়ারাল ট্রেট ছিলই, মানে অসভ্যতামটা করেই আসতেন বিভিন্ন সময়। এখন হঠাৎ করে তার দলের প্রাক্তন মহিলা সাংসদরা যারা যখন এনসিপিআইতে চলে গিয়েছেন তারা বলছেন এমন ভাষায় খিস্তি খেউর করেছেন তাদেরকে, সেই মহিলাদেরকে, যে তাকে সাসপেন্ড হতে হয়েছে। এরপর দেখলাম গতকাল 21শে জুলাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চেই আঙুল দেখিয়ে 3-4টে গাল দিয়ে না কি কথা বলে জানি না নেবে চলে গেলেন। আমি বলছি এটা কি দল ছাড়ার নতুন উপায় করেছেন? মানে এমনিই হয়তো বেরোতে পারছেন না বা কেউ নেবে না, এটা কি নতুন পদ্ধতি, মানে পিসি ভাই পক্ষে টাটা বাই বাই করার? 30 সেকেন্ড। আমি বলছি আজকে তোমাদের এই ডিবেটে এসে প্রচণ্ড বিড়ম্বনায় পড়েছি, কারণ সন্ধ্যে 6টার পর তোমরা মদন মিত্রকে ডাকো, এটা তোমরা নতুন শুরু করেছো। এবার তারপর উনি এসে এমন এমন সব বাণী দেন, সে বাণীগুলো শোনার পর তো আমরা নিজেদের কথা বলার মতো সিচুয়েশনে আর থাকি না। আমি মদনদার কথা দিয়ে শুরু করি। মদনদা কোট অ্যান্ড কোট বললেন বাইরে থেকে দেখে যেরকম কল্যাণ ব্যানার্জিকে মনে হয় উনি ওরকম নন। এবার দেখুন, কল্যাণ ব্যানার্জিকে আমি তো ভেতর থেকে দেখিনি, ভেতর থেকে মেবি মদনদা দেখেছেন। তো কল্যাণ ব্যানার্জিকে বাইরে থেকে দেখে আমাদের অন্তত মনে হয়েছে উনি এমন সব কাজকর্ম করেছেন যেগুলো সমর্থনযোগ্য নয়, পরিষ্কার কথা। আর মদনদা আবার কি বললেন বলুন তো, ধর্ষণ কয় প্রকার, কি কি ধর্ষণ কাকে বলে, মানে পিসি তৃণমূল যেটা, সে পিসি বলতো যে হাফ ধর্ষণ ফুল ধর্ষণ, আর তার চেলা মদনদা বলছে ধর্ষণ কয় প্রকার, ধর্ষণ মানে কি, ধর্ষণ নিয়ে এত উনি সুন্দর কথা বললেন। এবার মদনদা এত সুন্দর সুন্দর কথা শুনে যারা পিএইচডি রিসার্চ করছে তারা তো ওনার ইন্টারভিউ নিতে যাবেনি, স্বাভাবিক। একটা মানুষ যদি এই ধরনের কথা বলে যাবে না তাদের কথা শুনতে। আর আমি বলছি কি শুনলাম কিশলয়, সন্ধ্যে 6টার পর এই ডিবেট শোতে বসে মদনদা বলছে মাতালদের কথা, মানে কিছু বলার নেই আমার। বলো, তারপর আরেকটা জিনিস জানতে পারলাম, আমরা আগে থেকে জানতাম যে চাঁদে অনেক দাগ আছে, আজকে আমরা জানতে পারলাম মদনদার নাকি অ্যালজাইমার্স আছে। মদনদা নিজে বসে তোমাদের ডিবেটে 6টার পরে বলে দিলেন। আমি বলছি 6টার পরে মদনদাকে এরকম করে ডাকা এবং এত কিছু বকানো, এটা কিন্তু খুব বিপজ্জনক বিষয়। আর উনি কি বলবেন উনি জানেন, কিন্তু এরপরে আমরা বলার মতো সিচুয়েশনে নেই। আমি বলছি গতকাল তৃণমূলের 21শে জুলাইয়ের একটা সমাবেশ, একটা না তো সরি 2-3টে সমাবেশ হলো, অনেকগুলো সমাবেশ হলো, খুব ভালো কথা। কিন্তু বলছি আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যখন মন্ডল কমিটির মিটিং ডাকি না, আমাদের মন্ডলে অত লোক হয়, বিশ্বাস করুন। এদের 21শে জুলাই সমাবেশ এখন এই হয়ে দাঁড়িয়েছে, হবে নাই বা কেন বলুন তো। একটা তো ভাইপো সার্টিফাইড BC তৃণমূল, মানে B.C. তৃণমূল, আরেকটা P.C. তৃণমূল। আমি বলছি না, কিন্তু পিসি তৃণমূল তো বটে। দুটো মিলে যা লোক হলো, ওই দুগাছা লোক নিয়ে এরা মিটিং করে বড় বড় কথা বলছে। অবস্থা ভাবুন, একে অপরকে খিস্তি খেউর, আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন আমি ওই ল্যাঙ্গুয়েজে বলছি, একে অপরকে খিস্তি খেউর করছে। মানে ছিল শহীদ স্মরণের মঞ্চ, হয়ে গেল খিস্তি খেউর মঞ্চ। আর অবস্থাটা বুঝুন, তৃণমূল যখন সরকারে ছিল কি করেছে, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন তৈরি করেছিল এই 21শে জুলাইয়ের কাণ্ড নিয়ে, কিন্তু তারা ইনভেস্টিগেশন করার জন্যই এই কমিটিটা করেছিল। কমিটির রেকমেন্ডেশন ছিল যারা মারা গেছে এই আন্দোলনে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিল এই কমিশন, এবং যারা আহত তাদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিল। এই মহান তৃণমূল পিসি তৃণমূল কি করেছিল, তখন তো সরকারে ছিল, যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে দিয়েছে 2 লক্ষ টাকা। মানে ভাবুন, একটু হাইন্ডসাইটে ভাবুন, এই রাজ্যে যখন তৃণমূলের সরকার ছিল বিষাক্ত চুল্লু খেয়ে মরলেও 2 লক্ষ টাকা দিত। মানে বিষাক্ত চুল্লু খেয়ে মরলেও 2 লক্ষ টাকা, আর এদের সঙ্গে গিয়ে আন্দোলনে মারা গেলেও 2 লক্ষ টাকা। মানে চুল্লুখড়ের যা ইম্পর্টেন্স, এদের কাছে আন্দোলন করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়েছে, সেম ইম্পর্টেন্স দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আর যারা আহত হয়েছে তাদের কত টাকা দিয়েছিল, 15,000 টাকা। মানে অবস্থা ভাবুন। আমি বলছি এই তৃণমূল দলটা সমাজের পক্ষে মনীষ গুপ্তকে মন্ত্রী পর্যন্ত করেছিল। এই তৃণমূল দল উঠে যাওয়াই বাঞ্ছনীয়, এবং এই তৃণমূল দল উঠে যাবে। আমরা একটা নমুনা তো দেখলাম। মদনদা বলছেন, বলুন দেবাশিস দা। বললাম যে ইনভেস্টিগেশনটা যে কারণে হয়েছিল, যাকে পুরো কমিশন দোষী সাব্যস্ত করেছিল তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, একদম ভাবুন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সবথেকে ইম্পর্টেন্ট। 21শে জুলাই নাকি সবচেয়ে বড় প্রোগ্রাম, শহীদ স্মরণে কোট অ্যান্ড কোট শহীদ স্মরণে, ম্যাক্সিমাম জায়গাতেই গুলিটা জাস্টিফাইড, মানে ফায়ারিংটা ওয়াজ নট জাস্টিফাইড। ঠিক। আমি নীলাদ্রিদা এবং নবনীতার কাছে যাওয়ার আগে আমি একটা ব্রেকিং নিউজ নিচ্ছি। তৃণমূল জমানায় পুরসভাগুলির ব্যাপক দুর্নীতির কথা উঠে আসছে। ব্রেকিং নিউজ নিয়ে আমি যাচ্ছি পরপর দুজনের কাছেই। তৃণমূল জমানায় পুরসভাগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এবং সেই অভিযোগের দুর্নীতির হদিশ অর্থ দপ্তরের বিশেষ অডিটে। অর্থ দপ্তরের অডিটে উঠে আসছে এই দুর্নীতির কথা। দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও আধিকারিকরা, টেন্ডারের নামে কোটি কোটি টাকার চুরি, প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক লেনদেনে দুর্নীতি। শুরু হয়েছে দোষীদের চিহ্নিতকরণের কাজ। ব্যাক টু ব্যাক আরেকটা ব্রেকিং নিউজ দেব। দুর্নীতি যে করবে সেই শাস্তি পাবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন মুখ্যমন্ত্রী।
ব্যাক টু ব্যাক পরের ব্রেকিং নিউজ। দুর্নীতি যে করবে সেই শাস্তি পাবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা দরকার। আগের সরকার কোনো আলোচনা করেনি। 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ হবে, যেখানে দুর্নীতি ধরা পড়বে সেখানে এফআইআর হবে। প্রয়োজনীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বিরুদ্ধে, প্রয়োজনে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর হবে। রাজ্যপালকে এফআইআর করার সুপারিশ করব, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং এরপরে আমি একটা বাইট শুনিয়ে নীলাদ্রিদা এবং নবনীতার কাছে আসছি। বাইটটা কেন শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন, দেখুন। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতী সদনে পেশ করায় আপনারা জানেন যে এই কাজটা হয়নি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন, রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। নীলাদ্রিদা, এই ভয় কি আস্তে আস্তে কল্যাণ, কুণাল দুই রত্ন যা পড়েছিল কালীঘাট তৃণমূলে, তারাও কি এবার পিটটান দেওয়ার কথা ভাবছে? কারণ তারা জানে যে এই রিপোর্টগুলো খুললে পিসি ভাইপো তো গারদ যাবে। বলুন। কিশোরায় আজকে আপনার প্রাইম টাইম শোতে মদন মিত্র একটা ঐতিহাসিক বক্তব্য দিলেন। ধর্ষণ ক প্রকার উনি জানেন না, আমার মনে হয় দুর্নীতি ক প্রকার ওটা উনি ভালো করে জানেন। কারণ উনি নিজে, ইডি ওনাকে ডেকেছে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামে, যেখানে 125টা ইলিগাল রিক্রুটমেন্ট টাকা এবং সোনার বিনিময় করার অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। দুর্নীতি সম্বন্ধে ওনার জ্ঞানটা আশা করি অত্যন্ত গভীর জ্ঞান আছে। এ নিয়ে কোনো মানে উনি মদ অন থাকুন কি মদ অফ থাকুন, উনি জ্ঞানটা খুবই 8টার পরে ডাকলেও দুর্নীতি নিয়ে বলতে পারবেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স করাপশনের এগেন্স্ট। ভয়ঙ্কর কথা, কারণ করাপশনের চূড়ামণি যে পিসি আর ভাইপো, তাদের দুজনেরই তো জেল যাত্রা হবে। এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর যাই হোক ওর বিরুদ্ধে মানে খুব রেয়ার, তৃণমূলের একমাত্র নেতা সম্ভবত যার বিরুদ্ধে কোনো দুর্নীতির সরাসরি অভিযোগ সম্ভবত নেই। তা সেই মানুষটা ভয় পাবেন না। তাই তো কাল মমতার সাথে এইভাবে ঝগড়াঝাটি করছিলেন, জনসমক্ষে একবারে পাবলিক ফোরামে দিলেন। যদি মমতা বহিষ্কার করেন, যদি না করেন, তিনি বলতে পারবেন ওই দেখো আমায় অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমি বেরিয়ে গেলাম। আর কুণাল ঘোষ কল্যাণের দ্বারাই হয়তো অনুপ্রাণিত, আগে মমতার দ্বারা অনুপ্রাণিত, এখন কল্যাণের দ্বারা অনুপ্রাণিত। উনি যা করলেন আজ বিধানসভায়, অন্যথা কল্যাণের পথে হাঁটছেন উনি, মানে জোর করে গিয়ে ঝগড়া লাগানো, মানে একেবারে স্পেসিফিক ভাবে ভিডিওতে দেখা যাচ্ছে গিয়ে ঝামেলা করা। কিছু একটা করুক, দল বহিষ্কার করুক, দল আমায় বহিষ্কার করুক, দল বহিষ্কার করবো না দেখি পাশে বসিয়ে ওদের নেতা ওই বাড়িগঞ্জের এমএলএ, যিনি মানে ওই সই জাল করে নেতা হয়েছেন বলে অনেকে আবার দাবি ফাবি করে, তার বিরুদ্ধে আবার তদন্ত চলছে ভাইপোর বিরুদ্ধে, যাই হোক সেই নেতা তার পাশে বসে তাকে সমর্থন করে দিল। কল্যাণের মুখ, এই কুণালদার মুখটা দেখেছিলেন একেবারে ম্রিয়মান হয়ে গেছেন। দল কোথায় বহিষ্কার করবে না, উনি ম্রিয়মান হয়ে যাচ্ছেন, দল বহিষ্কার কিছুতেই করলেন। এখন তো কোনো রাস্তা থাকছে না, কারণ পিসি ভাইপোর জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর এটা খুব স্পষ্ট হয়ে গেছে। এখন কুণাল ঘোষ বা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষগুলো কোথায় যাবেন? তারা কি বালিশচাটা তৃণমূলে যাবেন, নাকি ওই এনসিপি নাকি একটা দিল্লিতে হয়েছে, আবার তাদেরই কাকুলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়কে কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকলেও নারী বিদ্বেষের অভিযোগ পরতে পরতে আছে। মানে মহিলাদের উনি যে কারণেই হোক সহ্য করতে পারেন না। তো যাই হোক, উনি বহু মহিলাকে অতীতে অপমান করেছেন, করেন। হ্যাঁ, মহুয়া মৈত্র থেকে করে কাকুলি ঘোষ শতাব্দী, মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম কিভাবে কথা বলছেন। আফটার অল তো একজন মহিলা, একটা বেসিক সম্মান দেওয়ার প্রয়োজন নেই মনে করেননি। তো যাই হোক, কল্যাণ কি করবেন, কিভাবে বাঁচবেন, সেটা সত্যি একটা মিস্ট্রি থেকে যাবে। কিন্তু মদনদা যা বললেন আজকে কিন্তু ইতিহাস একেবারে ইতিহাস সৃষ্টি হলো। কারণ তৃণমূল দলটারই ধর্ষণ হয়ে গেছে আমার কোথাও একটা মনে হচ্ছে। তৃণমূল দলটা আজ হচ্ছে ভিকটিম, একেবারে ভিকটিম। এটা রাজনৈতিক দল না, কোনো সার্কাস পার্টি, আমি বুঝতে পারছি। নবনীতা তখন হাত তুলছিল, আমি তখন মানে কাউন্টার করাতে সময়ের অভাবে সেই সময় মদনদারও টাইম কম ছিল। কিন্তু নবনীতা, আমার কথা হচ্ছে মানে কোনোভাবে নিজেকে জাস্টিফাই করার জন্য যা একটা কথা বলে দেওয়া, আমার মনে হচ্ছে এটা ভাবছেও না, বুঝছেও না যে কি করছে। দূর পিসি ভাইপো থেকে দূরে থাকতে হবে, তার জন্য ধর্ষণ শব্দ ব্যবহার করা যে কোনো ভাবে, এই শব্দটাও তো ব্যবহার করা একটা মানে উচিত না এইভাবে, যেভাবে উনি করছেন বা যেভাবে করেছেন। বলুন।
কিছু আমার সত্যি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আজকে মদনদার এই একদম বাইটটা দেখে। একদম ঠিক বলেছে দাদা যে এইরকম আপনারা প্লিজ বাইট নিও না তোমরা, আমাদের খুব অসুবিধা হচ্ছে কথা বলতে, মানে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। উনি হঠাৎ করে বলে বসলেন যে ধর্ষণ কাণ্ড বা এই বিষয়গুলো নিয়ে বললেন, তার আগে বললেন যে মহিলাদের সম্মান করা উচিত। খুব ভালো কথা। তা যেদিন মহিলাদের সম্মান করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডের পর একটা করে রেড চার্ট বেঁধে দিতেন, সেদিন কি উনি মহিলাদের সম্মানার্থে একটা কথাও বলেছিলেন, নাকি সেদিন টাকার লোভে মুখ বন্ধ করে রাখতে হয়েছিল? নিশ্চয়ই দ্বিতীয়টা। আজকে কল্যাণ ব্যানার্জি খুব ভালো মানুষ, দাদাও বলছিলেন, মদন মিত্র বললেন, আমি পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাজ আ ওমেন এটুকু বলতে পারি কল্যাণ ব্যানার্জি ইজ নট আ গুড পারসন। দাদা আমার থেকে বেশ খানিকটা সিনিয়র, তাও আমি বলছি উনি মামলা করতে গিয়ে এবং কোর্টের চত্বরেও যে ধরনের ব্যবহার করে থাকেন জুনিয়র, সিনিয়র এবং কন্টেম্পোরারিদের সাথে, ওনার ব্যবহার মানসিক, শারীরিক সব দিক থেকে অত্যন্ত খারাপ বলে আমার মনে হয়েছে। এবার ওনার ভেতরে ঢুকে দেখার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নেই। এখন এই চুকিতকে যেদিন খেলার কথা বলেছিলেন সেদিনই ওনাকে সাসপেন্ড করা উচিত ছিল। আজকে উনি মদন মিত্র বলছেন ধর্ষণ কয় প্রকার ও কি কি। আমি তো আইনের স্টুডেন্ট হিসেবে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি তো জানি ধর্ষণ দাদা এই 376 আইপিসি আর বিএনএস 64, এর বাইরে হয়তো কিছু জানতাম না। এবার এর রেড চার্ট একটা হয়, সেটা তো আগে দেখেছিলাম, তারপর এখন দেখছি মদন মিত্র আজকে শতাব্দীর অদ্ভুত কথাবার্তা বলছেন যে উনি মানে মহিলাদের এগেনস্টে কল্যাণ ব্যানার্জি যে খারাপ কথা বলেছেন তার জন্য উনি সরব হয়েছেন। তা এতদিন যখন মহিলাদের এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তখন কি উনি মহিলা ছিলেন না? অ্যাজ আ ওমেন আমি তো আজ কাল গতদিন প্রত্যেকটা সময় মহিলা এবং একইভাবে পুরুষ প্রত্যেকটা মানুষের এগেনস্টে যদি কোনো অন্যায় হয়, আই স্পিক ফর দ্যাট পারসন। আমি সেই মানুষটার হয়ে অবশ্যই বলবো। হঠাৎ করে মহুয়া ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ছবি তোলা দেখে না আমি সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মানে 2021 সালে যে মনীষ গুপ্ত, সরি 2011 সালে যে মনীষ গুপ্তকে নিয়ে এত কিছু, সে হয়ে গেল মন্ত্রী, আজকে আবার সে হয়ে গেল খারাপ। মানে পাল্টিবাজি পলিটিক্স করা তো কই ইনসে শিখে। বালিশ চাটা, কালীঘাট, চটি চাটা, আর কত প্রকার তৃণমূল হয়, ধর্ষক কত প্রকার, এটা না দেখে আপনারা দেখুন কত প্রকার তৃণমূল হয়। প্লিজ মদন মিত্র এই ধরনের কথাগুলো বলার আগে একটু ভেবে নিন, আর ও লাভলি বলার আগে একটু ভাবুন। আমরা নিতে পারছি না বিষয়গুলো, হচ্ছে না। বেশ, দুটো পরপর ব্রেকিং নিউজ আছে, নিয়ে আমি প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্ট নিতে যাব। আমার ব্রেকিং নিউজ, কিশলয় অগ্নিবাণে খুলছে ভাইপোর দুর্নীতির ফাইল। মুখ্যমন্ত্রী এক প্রকার ঘোষণাই করে দিলেন সমস্ত দুর্নীতির ফাইল খোলা হচ্ছে। ভাইপোর সব চুরির পুঙ্খানুপুঙ্খ হিসেব হবে। বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। ভাইপোর জেল যাত্রা তাহলে এখন সময়ের অপেক্ষা, কারণ সেই সমস্ত ফাইলে যেখানে ভাইপোর কোটি কোটির দুর্নীতি চুরি লুকিয়ে আছে, এবার সেগুলো খুলে যাবে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ, মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন লাগামহীন দুর্নীতি, সেই সমস্ত দপ্তরগুলির দুর্নীতির ফাইলও খুলছে। এবার কি গ্রেফতার হবেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ও? সব ফাইল খুলছে একের পর এক। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। কি বলেছিলেন ডিজে বাজাবেন, 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। আপনি নাকি মাস লিডার একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি কনক্লুডিং কমেন্ট নিচ্ছি প্রত্যেক অতিথির কাছে। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, আমি কিশলয় প্রশ্ন করছি, চুনোপুটি নয়, এবার এই মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে কি নিশ্চিত হলো গ্রেফতার হবে মাথা, পিসি এবং ভাইপো? 30 সেকেন্ডস, বলুন স্যার। দেবাশিস দা, এই মুহূর্তেই যা এভিডেন্স আছে সেটাই যথেষ্ট তাদেরকে গ্রেপ্তার করার জন্য। 30 সেকেন্ড। এর জন্য আরও নতুন কেস তো অ্যাড হবেই, কারণ যে ডিপার্টমেন্টের ফাইলই খুলবে সেখানেই মমতা ব্যানার্জিকে খুঁজে পাবে। তার কারণ ডিপার্টমেন্টাল সেক্রেটারিদের যদি ইন্টারোগেশন করা হয়, কি মানে কে বলেছে ওটা স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে। এটা নিয়ে কোনো রকেট সায়েন্স বোঝার ব্যাপার নেই। আর ভাইপোর এখনও মানে এক্সিস্টিং যা কেস আছে সেটাতেই মোটামুটি যা
দুর্নীতি করেছেন, আমার হিসাবে আমি যতটা আইন জানি 20 বছরের আগে বেরোনোর কোনো স্কোপ নেই। 20 বছরের জন্য জেল নিশ্চিত, এটা মিনিমাম। মানে আমি বলছি 20 বছরের জন্য মোটামুটি ধরে থাকা যায় যে ভেতরে মানে সরকারি যেভাবে সম্পত্তি হাতিয়েছেন এবং সরকারি বিভিন্নভাবে মানে এইগুলো বাকি দুর্নীতিগুলো তো ছেড়েই দিলাম, মানে সরকারি সম্পত্তি মানে দখল করা, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে 10 বছর থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, ঠিক আছে। এবার সেটা যদি ঠিকমতো তদন্ত হয়, মানে তার যদি ট্রায়াল হয়, তাহলে মোটামুটি এতগুলো কেস তো 20 বছরের আগে আমি তো দেখছি না। বেশ 10 সেকেন্ডস করে নীলাদ্রিদা, 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। ভাইপো তো গ্রেপ্তার হবে, কিন্তু এতগুলো অপরাধ না, এই কয়লা থেকে সবই চুরি করে নিয়েছেন, এবার কোনটার জন্য গ্রেপ্তার করেন এটাই প্রশ্ন। আর পিসির ক্ষেত্রে বলি, পিসির তো কোনো প্রমাণ করার দরকার নেই, উনি নিজে দুর্নীতির ফাইল হাতে বেরিয়ে চলে গেছিলেন ইডি রেডের সময়। তা ভাইপোটা তাও প্রমাণ করতে হবে, পিসির গ্রেপ্তারি কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না। বেশ সুদীপ্ত দা 10 সেকেন্ডস। দেখুন, অন্যায় অপরাধ যদি প্রমাণিত হয় সে শাস্তি পাবে, এটা তো স্বাভাবিক কথা, কিন্তু ঘটনা হচ্ছে যে বিপুল পরিমাণ অর্থ যারা যারা তৈরি করেছে সেই অর্থটা তাদের কাছে থাকবে, তাদের জেল গেলে আর তাদের কি যায় আসে, তারা এমনিই নির্লজ্জ। না, জেলে তো যেতেই হবে তাদের, স্যার, যতই অর্থ কামিয়ে থাকুক, তাই নয় কি? অব্র 10 সেকেন্ডস। দেখুন, ফাইলচোর পিসির বাটপার ভাইপো অ্যারেস্ট তো হবে, কিন্তু আজ যেমনি মদনদা ইতিহাস তৈরি করেছেন, আরেকটা ইতিহাস কবে তৈরি হবে বলুন তো? যবে আমরা দেখতে পারবো এই বাটপার ভাইপো বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে পুলিশ তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আবার যেন মুখে লুঙ্গিটা না জড়ায়, ওই দৃশ্য দেখতে হলে কিন্তু ভয়ঙ্কর হবে। ভাইপো তো লুঙ্গি পরে না, জড়িয়ে দেবে মুখে। আচ্ছা, জাহাঙ্গীর তো পরে তবে মনে হয় জাহাঙ্গীরের তবে মনে হয় টাইম এগিয়ে এসছে, নাহলে কুণালদা এত তাড়াতাড়ি এই ঠিক সাইডটা ঘটাতো না। 10 সেকেন্ডস। আমি এই স্টুডিওতে বসেই বলে গেছিলাম যে অভিষেক ব্যানার্জিকে কণ্ঠস্বরের জন্য কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, হি ইজ বাউন্ড টু ডু ইট, অবভিয়াসলি দিয়েছেন, এবং এটা প্রমাণ হলে যথারীতি ওনার জেল অনিবার্য। সেটা 20 বছর হবে না, সেটা আরো কত বছর হবে সেটা দেখাই মানে বলাই বাহুল্য। কিন্তু আমার একটা ভাবনা হচ্ছে ওনাকে কি জেলে রাখাটা ঠিক হবে, নাকি ওনার দ্বীপান্তরে যাওয়াটা উচিত হবে, যেটা রিপিল্ড হয়ে গেছে। তার মানে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির জন্য এই আইনটা আনাটা উচিত হবে কিনা, হ্যাঁ ওই দ্বীপেও নিয়ে যাওয়া যেতে পারে, আনাটা উচিত হবে কিনা সেটা একটু দেখতে হবে, এবং ওনার টাকা পয়সা সবটাই যেন সিজ হয়, এইটুকু যেন আমি আশা রাখছি। বাংলার মানুষকে বিতরণ করে দেওয়া হোক, তাই না? ওনার প্রপার্টি টাকা মানুষের মধ্যে, গরিব দুঃখীদের মধ্যে সমানভাবে বিতরণ করে দেওয়া হোক। অনেক ধন্যবাদ। আমি পোল রেজাল্ট দেখাবো, বাংলার মানুষ কি রায় দিয়েছেন, কিশলয় অগ্নিবাণের দর্শকরা কি বলছেন। আমি প্রশ্ন করেছিলাম কিশলয় অগ্নিবাণের দর্শকদের যে পিসি ভাইপোর জেল যাত্রা নিশ্চিত, তারা কি মনে করছেন, হ্যাঁ কি না? ফেসবুকে 85% বলছেন পিসি ভাইপোর জেল যাত্রা মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের পর নিশ্চিত হয়ে গেছে, 85%। ইউটিউবে গত 40 মিনিটে প্রায় 17,500 মানুষ ভোট করেছেন গত 40 মিনিটে, তার মধ্যে 88% বলছেন হ্যাঁ ভাইপোর জেল যাত্রা নিশ্চিত। এবং এক্স হ্যান্ডেল একটা ইতিহাস তৈরি হয়েছে, মদনদা যেমন ইতিহাস করেছেন আজকে এসে, ধর্ষণ কয় প্রকার কি এক্স হ্যান্ডেলও ইতিহাস হয়েছে। 100% মানুষ বলছেন হ্যাঁ পিসি আর ভাইপো জেলে যাবেন। এখানেই শেষ করতে হচ্ছে, ছোট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।